আমার জুতার উপর অনেক ময়লা হয়ে গেছে, নে এগুলো পরিষ্কার করে দে। ম্যাডামের কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই এখন দেখতে চাইছে আমি কি করি, কিন্তু ম্যাডাম যে আমার সাথে এমন কিছু করবে কারো আইডিয়া ছিল না। পরিস্থিতি সামাল দিতে রাধিকা এসে বলল, ম্যাডাম, ও আমাদের অফিসে ভালো একটা পদে চাকরি করে। ওর সব কিছু ভালো, আর ও এখন এসব করবে কেন? এসব করার জন্য তো পিয়ন আছে। ম্যাডাম রাধিকার দিকে তাকিয়ে বলল, তোর বাবাকে আমি খুব ভালো করেই চিনি, আর তিনি কখনো আমার মুখের উপর কথা বলবে না। এর জন্য আমি তোমার সাথেও কিছু করতে চাই না। চুপচাপ দাঁড়িয়ে থাকো, নইলে এই একজনের জন্য সবার 12টা বাজাবো। ম্যাডামের কথা শুনে রাধিকা চুপ করে দাঁড়িয়ে গেল। ম্যাডাম এবার আমাকে ধমক দিয়ে বলল, তোরে আমি কি করতে বলছি তোর কানে যায় না? নিজের সম্মান বাঁচাতে আস্তে করে বললাম, বিশ্বাস করেন আগে আমি এসব ইচ্ছে করে করি নাই। বাবার জোরাজুরিতে এসব করছি আমি। এই অফিসে আমার একটা সম্মান আছে, আপনি প্লিজ। চাকরি করার কি ইচ্ছা আছে? আমি মাথা নিচু করে বললাম, জি ম্যাডাম। তাহলে আমার কথা মতো কাজ কর। আমি বাড়তি কোনো কথা পছন্দ করি না। আমি মাথা নিচু করে নিচে বসে গেলাম। কখনো যে আমাকে এসব কাজ করতে হবে এখানে এসে ভাবি নাই। তবে উনি হয়তো আগে আমার বউ ছিলেন, এখন না। আমি এখন কোনো অধিকার খাটাতে পারবো না ওনার উপর। কিন্তু উনি আমার সাথে এমন করছেন কেন? নাকি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন? আর প্রতিশোধ নেওয়ার কি আছে? আমি তো ওনার সাথে উল্টাপাল্টা কিছু করি নাই। টিস্যু পেপার হাতে নিয়ে ওনার পায়ের জুতার ময়লা মুছে দিলাম। আমি উঠে দাঁড়াতে উনি বলল, ফুলটা ডাস্টবিনে ফেলে দিবে। আর আমার সামনে কখনো চশমা পরবি না। তোর মতো ফকিন্নি ছেলের জন্য এইসব না। ম্যাডাম আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার অপরাধ কি? ঠাস ঠাস। এত কথা বলতে বলছি তোরে? এখানে আমি যা বলবো সবার তাই করতে হবে। এটা মনে রাখবি, এই অফিসের বস আমি, তুই না। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। একটু জোরেই লাগলো ম্যাডামের থাপ্পড়গুলো। ম্যাডাম আর কিছু না বলে ভিতরে চলে গেলেন। কিছু বুঝতে পারছেন না তাই তো? চলুন বুঝিয়ে বলছি। ফ্ল্যাশব্যাক। রাতে সবাই মিলে টেবিলে বসে খাবার খাচ্ছি। তখন বাবা বলল, লাদেন, তোর সাথে কিছু কথা ছিল। জি বাবা বলেন। আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জি বলেন। আমরা সবাই মিলে তোর বিয়ে ঠিক করেছি। বিয়ের কথা শুনেই আমি আব্বুর দিকে তাকালাম। আম্মু আমাকে ইশারা করে বলল, বাবা, আমি কি করব বল? তোর বাবা যে কেমন এটা তো জানিস। বাবা আমি কিছু জানি না এসব, আমাকে তুই কিছু বলিস না। বাবা আমাকে আবার বলল, তুই তো জানিস আমি এক কথার মানুষ। জি বাবা বলেন। তোর এই বিয়েতে মেয়ে পক্ষ আমাদের 5 লাখ টাকা দিবে। এই জন্য মূলত এই বিয়েটা হবে। আর মেয়ের বাবা আমার পূর্ব পরিচিত, যার কারণে আমি না করি নাই। বাবা আমার বিয়ে ঠিক করেছে মানলাম, কিন্তু যখন আমাকে টাকার কথা বলল তখন আমার মনে হলো এখানে একটা প্যাচ তো আছেই। আমি বাবাকে অনেক ভয় পাই। ভয় পাওয়ার একটা কারণ আছে, সেটা হলো আমি যখন কোনো অপরাধ করি তখন বাবা আমাকে দরজা বন্ধ করে ইচ্ছে মতো মারে। এটাই হয়তো ভয়ের কারণ। বাবার কথা শুনে কিছুক্ষণ আমি নীরব ছিলাম, কিন্তু আমার মনের সন্দেহ দূর করার জন্য বললাম, বাবা আপনি এটা জানেন না যৌতুক নেওয়া ও দেওয়া খুব বড় অপরাধ? তোর আমাকে বোঝাতে হবে না, আমি সব কিছুই বুঝি। এটাকে যৌতুক নেওয়া বলে না, এটা হলো সুযোগের সদ্ব্যবহার। বুঝলাম না বাবা, আপনি কি বলতে চান? বিষয়টা হলো, তুই যেই মেয়েকে বিয়ে করবি সেই মেয়ে 9 মাসের প্রেগনেন্ট।
আর মেয়েটা কার সাথে যে এমন করেছে কিছু বলে না। এজন্য মেয়ের বাবা চায় ওকে বিয়ে দিতে। বাবার কথা শুনে আমার কথা বলা বন্ধ হয়ে গেল। আমি যে কি বলবো এটাই বুঝতে পারছি না। শুধু বললাম, বাবা, আমি এখন বিয়ে করতে চাই না, তাও আবার একটা 9 মাসের প্রেগনেন্ট মেয়েকে। তুই বললেই হবে? এত কিছু আমি শুনতে চাই না। আমি যা বললাম তাই হবে। এই কথা বলে বাবা খাবার রেখে চলে গেলেন। আমি খাবার টেবিলে মাথা নিচু করে বসে আছি। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা, আমি কি করব বল? তোর বাবা যে কেমন এটা তো জানিস। আমি তোরে এটাই বলবো যে তুই পালিয়ে চলে যা। এই বিয়ে তোর করতে হবে না। আমি খাবার রেখে রুমে চলে গেলাম। রুমে গিয়ে আপুকে কল দিলাম। আপু আমার বড় না, কিন্তু ও আমার সমবয়সী, বলতে পারেন আমরা যমজ ভাই বোন। আর ও 1 মিনিটের বড় আমার, এজন্য আপু বলি। আর আপু মেসে থেকে পড়াশোনা করে। আপু ফোন রিসিভ করে বলল, লাদেন বল। কি বলিস? মাহি তো এখনো পিচ্ছি মেয়ে, আর একটু বড় হোক। মাহিকে নিয়ে আমি পালিয়ে যাব তোরে বলছি। তাহলে একা একা পালিয়ে চলে যাব। বাবা একটা 9 মাসের প্রেগনেন্ট মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আর বাবাকে নাকি আবার কয় লাখ টাকাও দিবে। টাকার জন্য বাবা আমাকে কুরবানি দিয়ে দিতে চাইছে। কি বলিস? এসব বাবা তো আমাকে কিছু বলে নাই। থাক বইন, তোর জানতে হবে না। তোরা তো দূরে গিয়ে সুখে আসত, যত কষ্ট আমাদের। ফোন রাখ। আরে লাদেন, শোন শোন। আমি আপুর কোনো কথা শুনলাম না, ফোন কেটে দিলাম। তারপর চিন্তা করছি এখন আমি কি করব। ধুর, যা করার সকালে করব। এখন একটু ঘুমাই, আর ভালো লাগছে না। কোনো কিছু চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাত পা বিছানার সাথে বেঁধে রাখা হয়েছে। মনে মনে বললাম, আমি পালিয়ে যাব এই কথা আবার বাবাকে কে বলল? এখন কি আমাকে সত্যি সত্যি বিয়ে করতে হবে? এসব জ্বালা আমার আর ভালো লাগে না। বাবা যা বলবে আমার কি তাই করতে হবে? আমার নিজের কি কোনো মতামত নেই? কিছুক্ষণ পর আমাকে সাজিয়ে তুলে নিয়ে গেল। কবুল বলার পূর্ব মুহূর্তে একটা পিচ্চি দৌড়ে এসে আমার হবু শ্বশুরকে বলল, আঙ্কেল আঙ্কেল, সুমি আন্টির নাকি ব্যথা উঠছে, ওনাকে নিয়ে এখন হসপিটালে যেতে হবে। পিচ্চির কথা শুনে আমার মুখের কথা বলা বন্ধ হয়ে গেল। আমি জানতাম মেয়েটা 9 মাসের প্রেগনেন্ট, কিন্তু এই বিয়ের মঞ্চে বসে যে আমাকে এই কথা শুনতে হবে এটা আমার ধারণার বাহিরে। পাশ থেকে কে জানি বলল, ভালোই তো, জামাই কপাল ভালো যে বউয়ের সাথে একটা সন্তানও গিফট পেয়ে যাবে। মেয়ের ডেলিভারি হবে শুনে বাবা বলল, সব কিছু তো শেষ, এখন কবুল বলার বাকি। মেয়েকে 3বার কবুল বলতে বলেন, যাতে বিয়েটা হয়ে যায়। মেয়ের বাবা বলল, ওদের হাসপাতালে বিয়ে হবে, চলেন। কিন্তু কে জানি এসে বলল, আর হাসপাতাল যেতে হবে না, মেয়ের নাকি ছেলে বাচ্চা হয়েছে, আর মেয়ের বাবাকে যেতে বলছে। আমার বাবা আমার দিকে তাকিয়ে বলল, ভেতরে চল, তোর ছেলে হয়েছে মানে আমার নাতি। আমি বাবার কথা শুনে চুপচাপ বসে আছি। মনে মনে বললাম, সব কিছু আরেক বেটা করেছে, আর এখন ফ্রিতে বাপ হব আমি। বাহ বাঙালি বাহ। আমি আমার শ্বশুরের দিকে তাকিয়ে বললাম, মেয়ে কালো হলেও আমি মেনে নিতাম, যদি পঙ্গু হতো তাও আমি মেনে নিতাম, কিন্তু একটা ছেলের মা এখন আমি কি মেনে নিব? এর থেকে আপনারা সবাই আমাকে মেরে ফেলেন, আমি এটাই মেনে নিব। আমি এই কথা বলতেই একটা মহিলা এসে আমার হাত ধরে বলল, আমার সাথে চলো, আমার মেয়ে তোমাকে কিছু বলতে চায়। ভিতরে যেতেই দেখি কয়েকজন মহিলা, আর মাঝখানে একটা মেয়ে, ওর কোলে আবার একটা বাচ্চা। তার মানে এটাই কি সেই মেয়ে? মানতে হবে মেয়েটা সুন্দর আছে।
চোখ রাখা যায় না মেয়েটার উপর, এতটাই সুন্দর। মেয়েটা নিজের মাকে রেখে সবাইকে যেতে বলল। সবাই যাওয়ার পর মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলল, আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আমি ধীরে বললাম, বুঝলাম না। জানেন তো বাবার খুব আদরের মেয়ে আমি আমার খালাতো ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে এইসব করেছি। আর ও আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ওর পরিবার না করেছে, যার কারণে আপনার সাথে বাবা বিয়ে ঠিক করেছে। আমার জন্য আপনি অযথা কেন কষ্ট পাবেন? এই জন্য আমি ওদের বলছি বাচ্চা সহ আমি মারা যাব। এই কথা শুনে সবাই আসছে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। যাক, তাহলে বাঁচা গেল। কি ভয়টাই না আমি পেয়েছিলাম। বিয়ে করার আগে বাচ্চার বাবা হয়ে যাব, এটা কি সোজা কথা? কি সাংঘাতিক কথা না? আমি এবার একটু হাঁপ ছেড়ে নিচে বসে বললাম, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব আপু, বলার বাহিরে। জানেন, আমার একটা পিচ্চি গার্লফ্রেন্ড আছে, মাত্র ক্লাস 10-এ পড়ে। ও যদি জানতো যে আমার বিয়ে হয়ে গেছে, সরাসরি আত্মহত্যা করতো, জানেন আপু? এত পিচ্ছি মেয়ের সাথে প্রেম করা ভালো না। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে বললাম, বাবু আমাকে আব্বু বলো তো। আর একটু হলে তো সত্যি তোমার আব্বু হয়ে যেতাম। মেয়েটা হাসি দিয়ে বলল, সত্যি আব্বু হবেন না নাকি? মেয়েটার কোলে বাচ্চা দিয়ে বললাম, মাফ করেন আমাকে। ইস বাবা, কি বড় বিপদ থেকে বাঁচলাম, নইলে আজকে সর্বনাশ হয়ে যেত। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, আমার নাম জানেন? এই কবুল বলার আগে একটা মেয়ে এসে বলছিল সুমি আপুর ডেলিভারি হবে। ও, তাহলে তো জেনেই গেলেন। আচ্ছা থাকেন, আমার বিয়েটা দেখে যান। বিয়ে হলে আর কি হবে? যা করার তো আগেই করে ফেলেছেন, এখন তো আর কিছু বাকি নাই। আমার কথা শুনে সুমি বলল, আপনি মিয়া বাজে কথা বলেন, যান বাইরে। হ, উচিত কথা বললেই দোষ না। আমি আর কিছু বললাম না, বাহিরে চলে গেলাম। আর কিছুক্ষণের ভিতরে জানাজানি হয়ে গেল যে মেয়ের আসল বাবা এসে মেয়েকে বিয়ে করবে। কিন্তু ঘটনা এখানে শেষ হয় নাই। আমার বাবার থেকেও আরও বেশি ডেঞ্জারাস আমার হবু শ্বশুর। আমি যখন চলে যাব তখন আমাকে ডাক দিয়ে বলল, এই ছেলে, এদিকে আসো। মনে মনে বললাম হয়তো আমার কাছে মাপ চাইবে, এজন্য আমাকে ডাকছে। এখন আর মাপ চেয়ে কী করবে? আমি তো কিছুই মনে করি না, শুধু একটু ভয় পেয়েছি। আমি হবু শ্বশুরের সামনে গিয়ে বললাম, থাক আঙ্কেল, আর মাপ চাইতে হবে না, আমি কিছু মনে করি নাই। আর এসব হয়েই থাকে মাঝে মাঝে। আমার হবু শ্বশুর হাসি দিয়ে বলল, তোমার বাবার মতোই আমিও এক কথার মানুষ, আমি যা বলি তাই করি। আমি তোমাকে একবার জামাই বলেছি মানে তুমি আমার মেয়ের জামাই। আমার বড় মেয়ের সাথে তোমার বিয়ে হবে না তো কি হয়েছে, আমার আরেক মেয়ে আছে না? আমার বাবা তো হবু শ্বশুরের কথা শুনে লাফ দিয়ে আমাদের সামনে এসে বলল, এই না হলে আমার বেয়াই, আমি জানতাম আমার বেয়াই কিছু একটা করবে। এখন মেয়ে কোথায় আছে? ডাক দিন, দুই বোনের বিয়ে একসাথে হয়ে যাক। বাবার কথা শুনে আমি পুরোই বোকা হয়ে গেলাম। এক সমস্যা দূর হতে না হতে আরেক সমস্যা এসে হাজির। আমার হবু শ্বশুর বলল, আমার মেয়ে লন্ডনে থাকে, ওখানে লেখাপড়া করে। ওদের বিয়ে হবে ভিডিও কলে, আমি সব কিছু রেডি করছি। এই কথা বলে হবু শ্বশুর ভিতরে চলে গেল। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা এসব আপনি কি করছেন? আমার মাথা খারাপ হয়ে গেছে। বাবা আমাকে ধমক দিয়ে বলল, চুপ কর তুই, আমার থেকে বেশি বুঝিস? মেয়ে লন্ডন থেকে পড়াশোনা করে, এখন চিন্তা কর ও কতটা শিক্ষিত হবে। আর সারা জীবন তোর কোনো কাজ করতে হবে না। আমার বৌমা লন্ডন থেকে এসে নিশ্চয়ই বড় কোনো চাকরি করবে। যা, এখন তুই গিয়ে তোর জায়গায় বস, আর বাসায় যেতে হবে না। মনের ভিতর আলাদা একটা রাগ হলো। এখন যে আমি কী করব এটাই বুঝতে পারছি না। মনে করছিলাম আমি হয়তো বেঁচে যাব, কিন্তু উল্টো মনে হচ্ছে বিপদ আমার দিকে এগিয়ে আসছে। কী যে কপাল নিয়ে আমি এই দুনিয়াতে আসলাম। আমি চুপচাপ আনমনে বসে
এসব চিন্তা করছি। হঠাৎ করে আমার শ্বশুর ভিতর থেকে বের হয়ে বলল, সব কিছু রেডি আছে, কাজী সাহেব আপনি বিয়ে পড়ান। আগে সুমি আপুর বিয়ে শেষ হলো, আর যখন আমাকে বলা হলো কবুল বলতে, মেয়ে মানে আমার হবু বউ যেহেতু লন্ডনে থাকে, বিয়েটা মোবাইলেই হবে। আমার হবু শ্বশুর ফোনটা আমার হাতে দিয়ে বলল, আমার মেয়ে এখন কবুল বলবে। দেখো, ও তোমার মতো এত ভয় পায় না। আর বিয়ে করতে কিসের এত ভয় আমি বুঝি না। আমি ক্যামেরার দিকে তাকিয়ে পুরোই বোকা হয়ে গেলাম। সুমি আপু তো তাও যথেষ্ট সুন্দর ছিল, আর এই মেয়ের দিকে চোখ তুলে তাকানো যাচ্ছেই না। দুধের মতোই সুন্দর দুই বোন, আর এদের একবার দেখলে পছন্দ হবে না কার? যে কোনো মানুষ ওদের দেখলে পছন্দ করে ফেলবে। কাজী যখন মেয়েকে কবুল বলতে বলল, মেয়েটা চুপচাপ কবুল বলে দিল। তবে ও আড়ালে যে চোখের পানি মুছল, এটা আমার নজরে এলো। হয়তো ওকে এই বিয়েতে জোর করা হয়েছে। এবার আমার কবুল বলার পালা। শেষ পর্যন্ত আমি কবুল বললাম। কবুল বলতেই আমার বউ ফোনটা কেটে দিল। এরপর বাড়ি চলে আসি। বাড়িতে রুমে গেলাম, রাতে না খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কেমন যেন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ঘুম ভাঙল। তাড়াতাড়ি দরজা খুলে বের হলাম, আর দরজা খুলে বের হয়ে দেখি আমার বউ আমাদের বাসায় দাঁড়ানো, আর তার সাথে একজন উকিল এসেছেন। কিন্তু ও ছিল লন্ডনে। সকাল সকাল ও এখানে কিভাবে এলো? হয়তোবা রাতে এখানে এসেছে। বাবার দিকে তাকিয়ে দেখি বাবা এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছে। যার সাথে আমার বিয়ে হয়েছিল, মানে আমার বউ, সে আমার সামনে এসে বলল, তুই কি সেই ছেলে? আপনি কি বলতে চান আমি বুঝলাম না। আর শ্বশুর আব্বা বলল, আপনি কয়েকদিন পর আসবেন। রাখ তোর শ্বশুর আব্বা। তোর কি মনে হয় আমি এতই সহজে তোরে বিয়ে করে নেব? এতই বোকা আমি? শুধু বাবার মুখের দিকে তাকিয়ে কবুল বলেছি। আজকে শুধু দেশে আসছি তোর জন্য। তুই আমাকে একবারও বলিস নেই আমি এই বিয়েতে রাজি কিনা। এত বড় কলেজা হলো কি করে তোর? আমাকে না বলে আমাকে বিয়ে করিস, এখন উকিল নিয়ে আসলি আমি ডিভোর্স দেওয়ার জন্য? এরপর আমার হবু বউ ডিভোর্স নিয়ে চলে যায়। যদিও 6 মাসের আগে ডিভোর্স হয় না, তাও সাইন নিয়ে রাখছে। এর আমার গার্লফ্রেন্ডের মিথ্যা অপবাদে গ্রাম ছাড়া হই। এরপর শহরে এসে রাধিকাদের বাসায় উঠি, আর রাধিকার সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। আর এই চাকরিটা রাধিকাই দিয়েছিল। আর আজকে ছিল নতুন বস আসার দিন। অফিসের নতুন বসকে দেখে তো আমি পুরা অবাক, কারণ এ তো আমার এক্স বউ। এখানে কি করে? ও লন্ডন থেকে এলো কোন দিন? এটা আমার সেই লন্ডনী বউ যাকে বিয়ে করার পর এই মেয়ে লন্ডন থেকে এসে দ্বিতীয় দিন আমাকে ডিভোর্স দিয়েছিল, আর আমার কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন নিয়ে রাখছে, যাতে 6 মাস পর আমার আর সাইন না লাগে, আর ওর সাথে যেন আমার ডিভোর্স হয়ে যায়। এক এক করে সবাই ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। ধীরে ধীরে উনি আমার দিকে এগিয়ে আসছে। আমার হার্টবিট বাড়তে লাগলো। আমি কখনো ভাবি নাই এখানে আমার এক্স বউ আমার বস হবে। মনের ভিতরে যেন আলাদা একটা ভয় কাজ করছে আমার। ভাবির কাছ থেকে ফুল নিয়ে যেই আমার দিকে তাকালো, তখন তিনি দাঁড়িয়ে পড়ল। আমি ফুলটা এগিয়ে দিলাম, কিন্তু তিনি নিলেন না। উনি চশমা খুলে আমার দিকে তাকিয়ে বলল, নাম কি তোমার? জি ম্যাডাম, আমার নাম লাদেন। অফিসে কাজ করো কতদিন ধরে? ম্যামের কথা শুনে ম্যানেজার এসে বলল, ম্যাডাম, ও নতুন স্টাফদের লিডার, আর 1 মাস হলো এখানে কাজ করে। তোমাকে বলছি আমি কিছু বলতে? ম্যামের কথা শুনে ম্যানেজার দূরে চলে গেল। আমি ফুলটা আবার এগিয়ে দিয়ে বললাম, ম্যাডাম ফুলটা। ম্যাডাম উল্টা আমাকে ধমক দিয়ে বলল, তোরে বলছি আমাকে ফুল দিতে। আমি সরি বলে দাঁড়িয়ে আছি। সবার নজর এখন আমার আর ম্যাডামের উপরে। ম্যাডাম যে আমার সাথে এমন ব্যবহার করবে এটা হয়তো কেউ ভাবতেও পারে নাই। ম্যাডাম পিয়নকে ডেকে বলল একটা টিস্যু পেপার নিয়ে আসতে।
পিয়ন ম্যাডামের কথা মতো টিস্যু পেপার নিয়ে আসলো। ম্যাডাম টিস্যু পেপার হাতে নিয়ে নিচে ফেলে আমাকে বলল, এরপর তো আপনারা সব জানেন, চলুন বর্তমানে ফেরা যাক। ম্যাডাম যেতেই রাধিকা আমার কাছে এসে বলল, খুব লেগেছে নারী, কিন্তু বাবা বলল উনি অতটা ভালো, কারো সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু তোর সাথে কেন? আমি কিছু না বলে আমি আমার জায়গায় গিয়ে বসলাম। অনেকেই এসে আমাকে প্রশ্ন করছে, কেন উনি আমার সাথে এমন ব্যবহার করলেন, নাকি উনি আমার পূর্ব পরিচিত। যেখানে অফিসের কারোর সাথে উনি বাজে ব্যবহার করে নাই, সেখানে কেন আমার সাথে এমন করলেন? সবাই একই প্রশ্ন করছেন। আমি রাধিকাকে বললাম, সবাইকে বলো যেতে, আমার মাথা ব্যথা করছে। রাধিকা সবাইকে বলল চলে যেতে। রাধিকার কথা শুনে সবাই চলে গেল। এবার রাধিকা আমার পাশে বসে বলল, ম্যাডামকে কি তুই চিনতি? ওনার নাম কি জানিস? ওনার নাম রিয়া। কেন, তুই জানিস না? মনে মনে বললাম, আমার বউয়ের নাম ছিল রিয়া, আর আমি কি না জানি না। হায়রে কি কপাল আমার। অবশ্য এখন আর তিনি আমার বউ না। রাধিকা আমার হাত ধরে বলল, আমি বাবার সাথে কথা বলবো, কেন উনি তোর সাথে এমন করলেন? উনি আমার কাছের কেউ ছিলেন, তবে বাসায় গিয়ে সব কিছু বলবো। না, এখন বল, আমি এখন সব কিছু শুনতে চাই। প্লিজ তুই আর কিছু বলিস না, এমনিই ভালো লাগছে না। আমাকে সবার সামনে এভাবে অপমান না করলেও পারতো। হঠাৎ করে পিয়ন এসে বলল, স্যার ম্যাডাম আপনাকে ডাকছে। পিয়ন যেতেই রাধিকা আমার হাত ধরে বলল, তোর এখন ভেতরে যেতে হবে না, তুই এখন বাসায় চল। আমি বাবার সাথে কথা বলে দেখি উনি কেন তোর সাথে এমন ব্যবহার করেন। রাধিকার হাত ছাড়িয়ে বললাম, বাদ দে তো, আমার জন্য এত চিন্তা করিস না, কিছু হবে না। আগে ভিতরে গিয়ে দেখি উনি কি বলেন। আবার এমনেও তো হতে পারে তিনি আমার কাছে মাপ চাইবেন। তুই একটু বোঝার চেষ্টা কর লাদেন। পরের আন্ডারে চাকরি করি, এসব তো সহ্য করতেই হবে, বাদ দে। আমি গেলাম। আমি চেয়ার থেকে উঠে ম্যাডামের কেবিনের দিকে যেতে লাগলাম। মনে মনে শুধু বলছি, উনি এখন আমার সাথে বাজে ব্যবহার না করলেই হলো। দরজার সামনে গিয়ে বললাম, ম্যাডাম এখন কি আমি ভিতরে আসব? রিয়া ম্যাডাম আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখন ভেতরে আসতে পারো। আমি ভিতরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বসো, তোমার সাথে কিছু কথা আছে। যাক, এখন দেখি তিনি আমার সাথে ভালোই ব্যবহার করছেন। এখন তো তিনি আর আমাকে তুই করে বলছেন না। আমি নিচে বসতেই ম্যাডাম পিয়নকে ডাক দিল। পিয়ন একটা কাগজ হাতে নিয়ে ভিতরে ঢুকলো। রিয়া ম্যাডাম কাগজটা আমার সামনে দিয়ে বলল, এখানে একটা সাইন করো। আমি কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলাম। আগে দেখি এখানে কি লেখা আছে, সাইন তো করব পরে। রিয়া ম্যাডাম টান দিয়ে আমার হাত থেকে কাগজটা নিয়ে বলল, তোরে আমি পড়তে বলেছি, তোরে বলছি তুই সাইন কর। আমি তোরে আগেই বলছি, এখানে আমি যা বলবো তাই হবে। তুই কি এটা বুঝিস না? নে এখন তাড়াতাড়ি সাইন কর। কি আর করব, চাকরি করি যেহেতু ম্যাডামের কথা তো শুনতেই হবে। আমি সাইন করতেই ম্যাডাম পিয়নের হাতে কাগজটা দিয়ে বলল, এটা একটা ফটোকপি নিয়ে এসে এই ছেলেকে দিয়ে দে। ম্যাডামের কথা শুনে পিয়ন চলে গেল। আমি বললাম, ম্যাডাম আমি এখন উঠতে পারি? আমার হাতে প্রচুর কাজ আছে। এই ফকিন্নির বাচ্চা, তোরে আমি যেতে বলছি। ম্যাডামের মুখ থেকে আবার ফকিন্নি শব্দটা শুনে কেমন যেন লাগলো। তার মানে ম্যাডাম কি আমাকে এখানে নিয়ে আসলো অপমান করার জন্য? আমি মাথা নিচু করে বললাম, দেখেন ম্যাডাম, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, তাই বলে ফকিন্নি বলবেন না। আমি 101 বার বলবো, তোর কোনো সমস্যা? শালা আমার অফিসে চাকরি করিস, আবার আমাকে তুই হুকুম করিস? চাকরি করি বলে আপনি আমাকে কিনে নিয়েছেন না? আমি আমার কাজ তো ঠিক মতোই করি। যদি কাজে ভুল থাকে আমাকে বকা দিবেন। অযথা কেন আমি বকা শুনব? আমার কথা শুনে রিয়া ম্যাডাম হাসতে হাসতে বলল,
আমি যা ইচ্ছা তাই বলবো। এখানে তুই কিছু বলতেও পারবি না, চাইলেও না। আমি এবার রেগে বললাম, তোর চাকরি তুই কর, আমি তোর চাকরি করলাম না। রিয়া ম্যাডাম উল্টা রাগ দেখিয়ে বলল, তাই নাকি? আমার চাকরি তুই করবি না? এখানে কি লেখা আছে দেখ। রিয়া ম্যাডাম এই কথা বলে পিয়নের হাতে থেকে কাগজটা নিয়ে আমার হাতে দিয়ে বলল, এখানে লেখা আছে আগামী 10 বছরের ভেতরে তুই এই চাকরি ছেড়ে কোথাও যেতে পারবি না। আর যদিও তুই এই অফিসে পড়ে মারাও যাস, তাতে কেউ দোষী হবে না। তুই নিজের ইচ্ছায় সব কিছু করবি, আর কোম্পানির ভালোর জন্য তুই সব কিছু করবি, এমনকি পিয়নের কাজ পর্যন্ত। আর এখানে তোর নিজের সাইন করা আছে। ইচ্ছে করলেও এখন তুই আর কোথাও যেতে পারবি না। কাগজের শর্ত দেখে আমি রিয়া ম্যাডামের হাতে চেপে ধরে বললাম, ম্যাডাম বিশ্বাস করেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না। আমি তো পালিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনার বাবা আর আমার বাবা জোর করে আমাকে বিয়ে করাতে বাধ্য করেছে। বিশ্বাস করেন ম্যাডাম, এখানে আমার কোনো দোষ নাই। আর এখন তো সব কিছু শেষ হয়ে গেছে। প্লিজ ম্যাডাম, আমাকে আর শাস্তি দিবেন না। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। রিয়া ম্যাডাম আমার হাত ছাড়িয়ে দাঁড়িয়ে গেল আর আমার সামনে এসে ঠাস ঠাস করে আমার গালে বসিয়ে বলল, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার হাত ধরিস? তার কারণে আমার গায়ে একবার কলঙ্কের দাগ লেগেছে। তোরে কি আমি এত সহজেই ছেড়ে দেব? আজ থেকে তোর পিয়নের কাজ করবি, সাথে তোরে যেই কাজ দেওয়া হয়েছে সেটাও। যখন তোর হাতে কোনো কাজ থাকবে না তখন তুই পিয়নের কাজ করবি। আর তোর ডিউটি হলো সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত। আগামীকাল থেকে তোর ডিউটি শুরু। আর যদি আমার কথা না শুনিস তো আমি পুলিশকে জানাতে বাধ্য হব। সারা জীবন পরে জেলের ভাত খেতে হবে, বুঝলি? রিয়া ম্যাডামের থাপ্পড় খেয়ে আমি মাথা নিচু করে দিলাম। সামান্য একটু সমস্যার জন্য উনি যে আমার সাথে এত কিছু করবেন আমি ভাবতেও পারি নাই। আমি ভাবছিলাম সব কিছু হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না, এখন মনে হচ্ছে সব কিছু উনি আবার শুরু করেছে। আমি কেবিন থেকে বের হব, তখন রিয়া ম্যাডাম পিছন থেকে বলল, তোর জন্য আমার বান্ধবীরা বলে তুই তো বিবাহিত মেয়ে, যে কোনো কারণে তো তোর বিয়ে হয়েছে। জানিস তো একটা বিয়ে হবার পর মেয়েদের শরীরে কলঙ্কের দাগ লেগে যায়। আবার তুই ডিভোর্সি, সব হয়েছে তোর জন্য। তোরে আমি ছাড়বো না বলে দিলাম। আমি আর রিয়া ম্যাডামের কোনো কথা শুনি নাই। কেবিন থেকে বের হতেই রাধিকা আমার সামনে এসে বলল, লাদেন ম্যাডাম তোরে কি বলল? আমি রাধিকার হাতে কাগজটা দিয়ে আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। মনটা আজকে খারাপ হয়ে গেল, চোখের কোণায় হালকা করে জল এসে গেল। আজকে মনের দুঃখগুলো কাউকে দেখাতে পারছি না। ভাবছিলাম চাকরি করে হয়তো একটু শান্তিতে থাকব, কিন্তু না, নতুন বস এসে আমার জীবনের 12টা বাজিয়েছিল। রাধিকা আমার হাত ধরে বলল, চল এখন বাসায় যাব, কেউ কিছু বলবে না, যদি বলে তো আমি আছি, চল। না রে, যাব না, ম্যাডাম পরে বকা দিবে। রাধিকা আমাকে টেনে অফিস থেকে বের করে নিয়ে আসলো। রিকশায় ওঠার পর রাধিকা বলল, তুই এই কাগজে সাইন করতে গেলি কেন? বিশ্বাস কর রাধিকা, এখানে কী যে লেখা ছিল এগুলো আমাকে উনি পড়তে দেয় নাই। আমি শুধু চোখ বন্ধ করে সাইন করেছি। উনি এসেই যে আমার সাথে এত কিছু করবেন ভাবতেও পারি নাই। যদি ওর সাথে আমি সংসার করতাম তাহলে আমার অবস্থা কি হতো একবার চিন্তা কর। সংসার করতাম মানে? বাদ দে, তোর এসব শুনতে হবে না। লাদেন, তোরই কিন্তু আমি বলতে বসি, তুই বল। তোদের রিয়া ম্যাডাম আমার বিয়ে করা বউ ছিল। রাধিকা তো আমার মুখের কথা শুনে বোকা হয়ে গেল। ও কোনো কথা বলছে না, চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। ও হয়তো ভাবতেও পারছে না যে রিয়া ম্যাডাম আমার বিয়ে করা বউ ছিল। রাধিকা এবার আমার হাত ধরে বলল, দেখ লাদেন, মজা করিস না। আর তুই মাঝে মাঝে এমন কিছু বলিস যেগুলো শুনতে একদম খারাপ লাগে। কেন, তোর কি বিশ্বাস হয় নাই যে রিয়া ম্যাডাম আমার বউ ছিল? তুই কি আমার সাথে মজা করিস বল? আমি এবার রাধিকাকে সব কিছু বলতে লাগলাম, একেবারে শুরু থেকে সব কিছু বললাম। সব শুনে রাধিকা বলল, ও মাই গড, রিয়া ম্যাডাম তোর বউ ছিল? আমি তো বিশ্বাস করতেই পারছি না। আর এখন তিনি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন। আমার অপরাধ শুধু এই জায়গায়
যে আমি কেন ওনাকে না বলে বিয়ে করেছি। তখন তো বাবা আমাকে জোর করেছে, আর তোরে বললেও তুই বিশ্বাস করবি না যে বাবা আমাকে রশি দিয়ে বেঁধে নিয়ে আসছিল। আমি বিয়ে করব না বলে কান্নাও করেছিলাম, কিন্তু কাজ হলো না। তুই এখান থেকে পালিয়ে চলে যা, বাকিটা আমি দেখব। আমি হাসি দিয়ে বললাম, "হুঁ, তোর কিছু দেখতে হবে না। একবার আমাকে আমার গ্রাম থেকে মিথ্যা অপবাদে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন কি এখান থেকে চলে যাব? দরকার পড়লে এখানে পড়ে মারা যাব, তাও এখান থেকে যাব না।" হঠাৎ দেখি রাস্তায় কয়েকটা ছেলে মিলে একটা মেয়ে আর একটা ছেলেকে আটকে রাখছে। আমি ভালো করে তাকিয়ে দেখি এটা তো মাহি। ও এখানে কি করে? ভাবছিলাম এদের না দেখে চলে যাব, কিন্তু যখন একটা ছেলে ওর ওড়না ধরে টান দিল তখন আর সহ্য করতে পারলাম না। রাধিকাকে বললাম, চলো তো ওদের একটু দেখি। রাধিকা মাহিকে দেখে সব কিছু বুঝে গেল, এজন্য ও আমার পিছনে পিছনে আসতে লাগলো। রাধিকা দূর থেকে একটু জোরে আওয়াজ করে বলল, আমি যদি এখন তোদের এখানে দেখতে পাই তাহলে কি করব আমি নিজেও জানি না। আর তোরা তো আমাকে চিনিস, আমি কি করতে পারি। যদি বাঁচতে চাস তো তাড়াতাড়ি পালিয়ে যা, নইলে। রাধিকার কথা শুনে সব কয়টা ছেলে দৌড়াতে শুরু করলো। ছেলেগুলো যেহেতু চলে গেল তাহলে এখানে থেকে আমার লাভ নেই, চলে যায় এখান থেকে। পিছনে ফিরে যেই হাঁটা দিব তখন মাহি পিছন থেকে বলল, লাদেন দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ওর কথা না শুনে রিকশার কাছে যেতে লাগলাম। এর মাঝেই মাহি দৌড়ে এসে আমার হাত ধরে বলল, প্লিজ লাদেন, আমার কথাটা তো শোনো। এমনি অফিসে ম্যাডাম আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। এর মাঝে মাহি আবার আমার হাত ধরলো, দিলাম ঠাস করে একটা, আর বললাম, এই মেয়ে তুই কে রে? তোর এত বড় সাহস কে দিয়েছে আমার হাত ধরিস? তুই যেদিন সবার সামনে প্রমাণ করলি ভালোবাসা বলতে কিছু হয় না, সেদিন আমি তোরে কবর দিয়ে দিয়েছি। আমার জীবনে মাহি বলে কেউ ছিল, তবে সেটা অতীতে। এখন আমি একা, কেউ নাই আমার পাশে। আর একদিন যদি তোরে আমি আমার পাশে দেখি বা আমার আশেপাশে, তোর কিন্তু খবর আছে, এই বলে দিলাম। নষ্টা মেয়ে কোথাকার। তোদের মতো মেয়েদের জন্য আজকে আমি আমার গ্রাম ছাড়া। আমি আমার জীবন থাকতে তোরে কোনো দিন মাফ করব না, এই বলে দিলাম। আমি এই কথা বলে রিকশায় উঠে গেলাম। মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। কান্না করুক গা, তাতে আমার কি? সব কিছু করে আবার নাটক করা হচ্ছে। রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল, কি মাথা ঠান্ডা হয়েছে সাহেব? দেখ, ফালতু কথা একদম বলবি না, নইলে কিন্তু আমি তোর মাথা ফাটাবো বলে দিলাম। ওকে কি এত কিছু বলা ঠিক হয়েছে? কি ঠিক আর কি ভুল আমাকে তোর শিখতে হবে না, আমি সব কিছু বুঝি। রিয়া ম্যাডামের রাগ কেন এই মেয়ের উপর ঝাড়ি বল? এই মামা, আপনি রিক্সা থামান, আমি আর যাব না। হলে আমার বাবুটা এত রাগ কেন আপনার? একটু শান্ত হন। দেখ রাধিকা, ভালো হচ্ছে না কিন্তু। বাবু, তুমি কি চকলেট খাবে? ধুর ছাতার মাথা, তোর বাসায় তুই যা, আমি যাবই না। লাদেন, শান্ত হ বলছি। কি শান্ত হব তুই বল? আমি চাই শান্তিতে থাকতে, কিন্তু পারি না। মনে হয় সবাই শুধু আমাকে অপমান করতে আসে। আমি শান্তিতে থাকি এটা কেউ দেখতে পারে না। ধুর, এই নিয়ে মন খারাপ লাগে বল? আমি তোর পাশে আছি না, এত চিন্তা করিস না। রিক্সা থেকে নেমে বাসার ভিতরে চলে গেলাম। আর বাসায় গিয়ে শুনি আন্টি নাকি কয়েকদিনের জন্য আঙ্কেলের কাছে বেড়াতে চলে গেছে। কি জানি কোন দরকারে। মনে মনে শুধু বললাম, 3 বেলা ঠিকমতো খেতে পারলেই হলো। আর কে কোথায় গেছে এটা দিয়ে আমি কি করব। তবে যা একটু অনুমান করলাম যে এখানে হয়তো আর বেশি দিন থাকা যাবে না। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানার উপর গিয়ে বসলাম। আর তখন রাধিকা এসে বলল, লাদেন, কাজ তো হয়ে গেছে। কি হয়েছে আবার? যেটা হবে ভাবি নাই সেটাই হয়েছে। কি হয়েছে বলবি তো? বাবা কল দিয়ে বলল আজ থেকে নাকি রিয়া ম্যাডাম আমাদের বাসায় নিজের রুমে থাকবেন। রাধিকার কথা শুনে আমি মনে হলো আকাশ থেকে টপকে পড়লাম। ও এসব কি বলছে? এক তো অফিসে এই মেয়ে আমার পিছনে পড়ে থাকে আমাকে অপমানিত করার জন্য, এখন আবার বাসায়। আমি ব্যাগটা নিয়ে কাপড় চোপড় গোছাতে লাগলাম
আর বললাম, রাধিকা ভালো থাকিস, এখানে হয়তো আর দেখা হবে না, অন্য বাসায় চলে যাব। রাধিকা আমার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? এখন আবার কোথায় যাবি? দেখ, এই মেয়ে যেখানে থাকবে সেখানে আমি থাকবো না, ও আমার অবস্থা খারাপ করে দিবে, ও আমার পিছনে লাগছে। তুই কি এটা ভুলে গেছিস এই বাসাটা আমাদের? অফিস হয়তো তিনি যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু এখানে হুকুম চলবে আমাদের। আমরা যা বলবো তাই হবে। সত্যি বললি তো? আরে তোর সাথে আমি কি মিথ্যা কথা বলবো বলে তোর মনে হয়? যদি উল্টা পাল্টা কিছু হয় না, তোর মাথা ফাটাবো আমি। আর আমি এই মেয়ের মুখটাও পর্যন্ত দেখতে চাই না। অফিসের সবার সামনে আমাকে যেভাবে অপমান করলো, আমি কি সেটা ভুলে যাব কখনো? না। আচ্ছা তুই তাহলে ঘুমা, এসব নিয়ে এখন আর চিন্তা করিস না, কেমন? আমি এখন গেলাম। এই কথা বলে রাধিকা চলে গেল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার বেলাতেও ঠিক তাই হচ্ছে মনে হয়। হঠাৎ দেখি ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করে বললাম, আবির বল, কি হয়েছে? ম্যাডাম তোর সাথে এমন করলো কেন? হয়তো আমি তোদের লিডার, এটা ওনার পছন্দ হয় নাই, এজন্য এমন করছে। আমাদের বাসা আমাদের সবার সাথে ভালো ব্যবহার করলো, শুধু তোর সাথে কেন? কি জানি, আমিও তো এটা বুঝলাম না। মাত্র এসেছে না, এই জন্য হয়তো এটা বুঝতে পারে নাই। কিন্তু চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। কি করিস তুই? এই তো তোর ভাবির সাথে কথা বলি। তুই আবার প্রেম করিস কবে থেকে? তরে বলতে ভুলে গেছি, কালকে অফিসে সব কিছু বলবো নে তরে। আচ্ছা। আবিরের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে গাড়ির হর্নের শব্দ পেলাম, হয়তো রিয়া ম্যাডামের গাড়ি এসে গেছে। আমি জানালা দিয়ে একটু বাইরে উকি দিলাম। বাইরে দেখি রিয়া ম্যাডাম গাড়ির দরজা দিয়ে নামছেন। দূর থেকে ওনাকে দেখে ভালোই লাগছে, তবে আমার খারাপ লাগলো এই জায়গায় উনি জিন্স প্যান্ট আর টি শার্ট পরছেন। এগুলো আমার কাছে বাজে লাগে। দেখতে একদম ছেলেদের মতোই দেখা যায়। ওনাকে দেখে কেমন যেন নিষ্পাপ নিষ্পাপ লাগতেছে। ওনার চেহারা দেখলে কেউ বলবে না উনি এতটা রাগী মানুষ। আমি তো আগেই বলেছিলাম যে ওনাকে যে একবার দেখবে সে তার প্রেমে পড়তে বাধ্য। যদিও প্রেমে না পড়ে, এরপরেও 50% তাকে দেখে পছন্দ হবে। যাক, আমি এসব উল্টাপাল্টা চিন্তা করছি কেন ওনাকে নিয়ে? উনি আমার সাথে অফিসে কি করলেন, আমি এগুলো কি এত তাড়াতাড়ি ভুলে যাব? সময় পেলে আমিও কিন্তু দেখিয়ে দিব বলে দিলাম। আজকে আর বাসা থেকে বের হই নাই। রাতে রাধিকা এসে বলল, লাদেন চল রাতের খাবার খেয়ে আসি। রিয়া ম্যাডাম নাই তো টেবিলে। আরে নাই, উনি তো একা একা খেতে পছন্দ করেন, চল তো। রাধিকার পিছনে পিছনে আমিও নিচে চলে গেলাম। টেবিলে গিয়ে বসতেই রিয়া ম্যাডাম উনি ওনার রুম থেকে বের হলো। তবে উনি বাসায় গেঞ্জি পরছে, যেটা দেখে আমার কেমন যেন লাগছে। রিয়া ম্যাডাম তো আমাকে দেখেই চোখ লাল করে দিল। আমি রাধিকার দিকে তাকিয়ে ইশারা করে বললাম, তুই আমাকে এই জন্য এখানে নিয়ে আসলি? রাধিকা ইশারা করে বলল, চুপচাপ খা তো, এত কথা বলিস না। আর আমি সব কিছু সমাধান করতে চেষ্টা করছি। আমরা টেবিলে বসে আছি, বুয়া এসে খাবার দিচ্ছে। বুয়া তরকারি টেবিলের উপর রাখতেই রিয়া তরকারি থালাটা হাতে নিয়ে সবটা আমার মুখের উপর ফেলে দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে একই টেবিলে বসে খাবার খেতে? তরকারি আমার চোখের উপর পড়তেই আমি দাঁড়িয়ে গেলাম। তরকারিটা মাত্র হয়তো রান্না করে নিয়ে আসছে, এতটা গরম ছিল, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। রাধিকা চিৎকার দিয়ে বলল, এটা কি করলেন ম্যাডাম আপনি? আপনি কিন্তু এটা ভুলে যাবেন না, আমার বাসায় থেকে যা ইচ্ছা তাই করবেন না। রিয়া ম্যাডাম কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। রাধিকা আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল, আমার চোখে মুখে পানি দিয়ে সব কিছু পরিষ্কার করলো। আমি শুধু বললাম, তোরে আগেই বলছিলাম, আমি কিন্তু শুনলি না। দাঁড়া, আমি বাবার সাথে কথা বলে ওকে বাসা থেকে বিদায় করছি। বাদ দে, আমার জন্য এসব তোর করতে হবে না। তোর বাবা আর তুইও তো ওনার অফিসে কাজ করিস, পরে দেখা যাবে উনি উল্টা কিছু করে ফেলবেন। রাধিকা আমার কথা বুঝতে পেরে বলল, কিন্তু যা করার তো আমাকে করেছে, তোকে তো আর বিরক্ত করছে না, বাদ দে। তরকারি চোখে পড়ার কারণে আমি ঠিক মতো তাকাতে পারছি না। রাধিকা আমাকে ধরে রুমে দিয়ে আসলো। ওকে বললাম, তুই চলে যা, আমি এখন ঘুমিয়ে পড়ব। কিন্তু তুই তো কিছু খাস নাই। বাদ দে তো, আমাকে নিয়ে তুই চিন্তা করিস না।
তুই চলে যা। রাধিকাকে রুম থেকে বের করে আমি বিছানার উপর শুয়ে গেলাম। রুমে আসার সময় রাধিকা বরফ নিয়ে আসছিল, ওটা মুখের উপর দিয়ে শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি নাই। ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই বুয়াকে জিজ্ঞেস করলাম, রাধিকা কি চলে গেছে নাকি? আমার কথা শুনে বুয়া বলল। আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। আজকে কিভাবে যে আমার এতটা দেরি হয়ে গেল নিজেও বলতে পারি না। চোখগুলো হালকা হালকা ব্যথা করছে, তবে আগের থেকে সব কিছু মোটামুটি একটু ঠিক হয়েছে। ভাবছিলাম সকালে কিছু খেয়ে বের হব, কিন্তু তা আর হলো না। রাতেও কিছু খাই নাই, শরীরে এমনি অনেকটা দুর্বল হয়ে গেছে। শুধু ম্যাডামের ভয়ে আজকে অফিসে যাচ্ছি, নইলে আজকে আর যেতাম না। অফিসের ভিতরে ঢুকতেই আবির ডাক দিয়ে বলল, লাদেন, এদিকে শোন। আমি আবিরের ডেস্কের সামনে গিয়ে বললাম, বল কি হয়েছে? তুই কি নেশা টেশা করছিস নাকি আবার? তোর মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলিস? না, তোর চোখগুলো হালকা লাল আছে, এজন্য বললাম। না, তেমন কিছু না, চোখে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, এসব বাদ দে। তুই তো কখনো দেরি করে অফিসে ঢুকিস না, কিন্তু আজকে তোর দেরি হলো কেন? ধুর, আর বলিস না। আজকে কেন যে দেরি হয়েছে আমি নিজেও জানি না। এই পর্যন্ত পিয়ন তরে 3বার খুঁজে গেছে, কিন্তু পায় নাই। আচ্ছা, তুই কাজ কর, এমনি অনেকটা দেরি হয়ে গেছে। এই কথা বলে আমি আমার ডেস্কে চলে গেলাম। চেয়ারে বসতেই ভাবি বলল, কি খবর সাহেব, বউকে আটকে রেখেছিল? না, বউ আটকে রাখবে কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। রাতে কি চুরি করো যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে? মনে মনে বললাম, ম্যাডাম আজকে রাতে আমার সাথে যা করেছে তা যদি অন্য কারোর সাথে করত তাহলে তো সে আর অফিসেই আসতো না। আমি ডিভোর্স পেপারে সাইন তো ঠিকই করেছি, কিন্তু এখনও তো 6 মাস হয় নাই। তার মানে রিয়াকে এখনও ডিভোর্স দেওয়া হয় নাই। শর্ত মতে তিনি এখনও আমার এক্স বউ, কিন্তু তাকে যদি এই কথা বলি তাহলে হয়তো আমাকে আর তিনি এই অফিসে রাখবেন না। দরকার কি আমার এই কথা বলার? বসে বসে কাজ করছিলাম, তখন পিয়ন এসে ঝাড়ুটা আমার সামনে দিয়ে বলল, ম্যাডাম বলছে আজকে নাকি আপনি সবটা অফিস ঝাড়ু দিবেন, আর এই কাজ করে আপনি ম্যাডামের সাথে দেখা করবেন। আচ্ছা স্যার, আপনি এত দেরি করে আসছেন কেন? জানেন ম্যাডাম আপনার উপর কেমন রেগে আছে? এই কাজ না করলে কি হবে না? স্যার, আমি এত কিছু জানি না। ম্যাডাম আমাকে যেটা করতে বলেছে আমি তাই করছি, আর ম্যাডাম তো বসে বসে ক্যামেরা দিয়ে সব কিছু দেখছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। পিয়ন চলে যেতেই রাধিকা আসলো। ও ঝাড়ু দেখে বলল, এটা এখানে রাখা কেন? রাধিকার দিকে তাকিয়ে বললাম, তুই এটা একটা কাজ করলি, আমাকে রেখে চলে আসলি। তোর কি আমি কম ডেকেছি? কিন্তু তোর কোনো খবর নেই, পরে ম্যাডামের গাড়ি দিয়ে চলে আসছি। ও আচ্ছা। দেখ, রাগ করিস না কিন্তু। আরে না, রাগ করার কি আছে? সবাই ভালো, শুধু আমি খারাপ। যা, তোর কাজ তুই গিয়ে কর। লাদেন শোন, বলছি না আমি কিছু মনে করি নাই। যা, তুই তোর কাজ কর। আমার কথা শুনে রাধিকা মন খারাপ করে চলে গেল। আমি ঝাড়ুটা নিয়ে অফিস ঝাড়ু দিতে লাগলাম। সবাই শুধু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির তো প্রশ্ন করেই ফেলল যে আমি এসব পাগলের মতো কি করছি। আমি শুধু মুচকি হাসি দিয়ে বললাম, যদি কপালে থাকে তাহলে কি আটকানো যায়? ভুল করেছি, ভুলের মাসুল তো দিতেই হবে। আবির বোকা সুরে বলল, ভুল করেছি মানে? তুই এসব বুঝবি না, আমাকে আমার কাজ করতে দে। তবে একটা কথা জেনে রাখ, সময় আমারও একদিন আসবে, তখন আমিও দেখিয়ে দিব। এখন শুধু চুপ করে আছি। আমি আর কিছু না বলে
আমি আমার কাজ করতে লাগলাম। অফিস ঝাড়ু দিয়ে ম্যাডামের কেবিনের সামনে চলে গেলাম। দরজার সামনে গিয়ে বললাম, ম্যাডাম ভিতরে আসবো? রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, হ, ভেতরে আসে। ভিতরে গিয়ে দেখি একটা বড় পাতিল রাখা আছে, আর দেখে মনে হচ্ছে ওখানে গরম পানি রাখা আছে। একটু দূরেই পিয়ন দাঁড়িয়ে আছে। আমি বুঝলাম না রিয়া ম্যাডাম আবার গরম পানি দিয়ে কি করবেন। রিয়া ম্যাডাম চেয়ার থেকে উঠে আমার সামনে দাঁড়িয়ে বলল, 1 ঘন্টা লেট হয়েছে কেন অফিসে আসতে? আমিও বলে দিলাম, ম্যাডাম চোখের ব্যথায় তাকাতে পারছিলাম না। কি করব বলেন, অফিসে তো আসতেই চেয়েছিলাম না, কিন্তু আসতে হয়েছে। অফিস কি তোর বাবার যে তুই মন চাইলে আসবি আবার মন না চাইলে আসবি না? এই জন্য তো অফিসে আসছি। আমার অফিসে কাজ করতে গেলে দেরি করে আসা যাবে না, বুঝলি? সরি ম্যাডাম, আর ভুল হবে না। রিয়া ম্যাডাম আমাকে ধরে জোরে ধাক্কা দিয়ে গরম পানির উপর ফেলে দিল। আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম, ও মা গো, আমি শেষ। তাড়াতাড়ি লাফ দিয়ে পানি থেকে উঠে গেলাম। পিঠটা একেবারে জ্বলে গেল, ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছি না। ম্যাডাম যে আমার সাথে এমন কিছু করবেন আমার ধারণার বাহিরে ছিল। মনে হচ্ছে যেন পিঠের চামড়া পুড়ে যাচ্ছে। রিয়া ম্যাডাম আমার কষ্ট দেখে হাসতে হাসতে বলল, কিরে, আমাকে আরো বিয়ে করবি? এখন মজা লাগছে না? আমার শরীর এমনভাবে জ্বালাপোড়া করতে লাগলো যার কারণে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, কসম করে বলছি যদি আমি বেঁচে থাকি আপনাকে দেখিয়ে দিব আমি কি জিনিস। আজকে অল্প একটু কারণে আপনি আমার সাথে যা করছেন আমার সারা জীবন মনে থাকবে। তবে বিশেষ করে আজকে আপনি আমার সাথে যা করলেন না, আমি মাফ করব না, কখনো না। একদিন ঠিকই বুঝবেন। বাবা, ভালোই তো বললি। ছোট লোকের মুখে এত কথা মানায় না। আর আমি তোর কাছে আসবো কেন রে? ওলে বাবা লে, আমার মায়া লাগবে তোর উপর। তুই তো আমার স্বামী ছিলি। ইস, তোমার সাথে এমনটা করা বুঝি আমার ঠিক হয় না। আহারে, আজকে আমি সত্যি সত্যি এখান থেকে চলে যেতাম, কিন্তু কাপুরুষের মতো এখান থেকে চলে গেলে আমি অপমানিত হব। 365 দিনে কিন্তু এখন বছর। আমারও কিন্তু সময় আসবে, তখন আমি দেখিয়ে দিব আমি কি ছিলাম। রিয়া ম্যাডাম একটা প্যাকেট আমার হাতে দিয়ে বলল, যা কাপড় চেঞ্জ করে আয়। কি করব, অফিস তো এই ভিজা কাপড়ে করতে পারবো না। রিয়া ম্যাডামের কাছ থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কাপড় চেঞ্জ করে আমি আমার ডেস্কে চলে গেলাম। চেয়ারে কোনো অবস্থায় বসতে পারছি না শরীর ব্যথার জন্য। রাধিকা আমাকে দেখে দৌড়ে এসে বলল, ম্যাডাম তোর সাথে কি উল্টাপাল্টা কিছু করেছে? তোর এসব শুনতে হবে না, যা তুই গিয়ে তোর কাজ কর। আরে কি করেছে বলবি তো? বলছি না তোর এসব শুনতে হবে না। কপাল খারাপ আমার, বাদ দে। তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? আমি কিছু বললাম না, দাঁড়িয়ে থেকেই কাজ করতে লাগলাম। আমি কিছু বলছি না দেখে রাধিকা আবার আগের মতোই মন খারাপ করে চলে গেল। আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি মাথা ব্যথা ওষুধ আছে আপনার কাছে? ভাবি আমার দিকে তাকিয়ে বলল, আছে, মাঝে মাঝে মাথা ব্যথা হলে খাই, কিন্তু তুমি কি করবে? ভাবি আজকে আপনাকে একটু জ্বালাবো, কিছু মনে করবেন না তো? আরে না না, কি যে বলো তুমি, বলো তোমার কি লাগবে? একটা ব্যথার ট্যাবলেট দিবেন। আমার কথা মতো ভাবি ট্যাবলেট দিল। ট্যাবলেট নিয়ে বললাম, জানেন ভাবি, রাত থেকে কিছু খাই নাই ম্যাডামের অত্যাচারের কারণে। একটা মানুষকে কতটা অত্যাচার করলে সে মন থেকে গালি দেয়। আমি যদি বড় কোনো অপরাধ করতাম তিনি আমাকে বলতেন আমি কি করেছি। আজকে অল্প একটু ভুলের জন্য তিনি আমাকে সবার সামনে অপমান করেছেন, আবার আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাচ্ছেন। বুঝলাম না ভাই কিছু। বাদ দেন ভাবি, আপনি এত কিছু বুঝবেন না। এই কথা বলে আমি রাধিকার ডেস্কে চলে গেলাম। গিয়ে দেখি রাধিকা আনমনে কাজ করছে।
আমি রাধিকার টিফিন বক্সটা নিয়ে ক্যান্টিনের দিকে যেতে লাগলাম। রাধিকা আমার দিকে তাকিয়ে দেখল, কিন্তু ভয়ে কোনো কথা বলে নাই। যদি আমি উল্টাপাল্টা কিছু বলি, খাবার খেয়ে ব্যথার ট্যাবলেট খেতেই শরীরটা একটু একটু ভালো লাগতে শুরু করলো। ক্যান্টিন থেকে বের হতেই দেখি ম্যাডাম সবাইকে ডেকে কি যেন কথা বলছেন। আমি গিয়ে আবিরের পাশে দাঁড়ালাম। অন্যদিকে ম্যাডাম বলছেন, আজকে আমাদের অফিসে বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করা হবে। এই ফাইলটা তৈরি করবে তোমার, আর উপস্থাপন করবে তোমাদের লিডার। মানে আমার কথা বলা হয়েছে? রিয়া ম্যাডাম আবার বলতে লাগলো, যদি এই প্রজেক্ট ওনারা খুশি হয়ে নিয়ে নেয়, তাহলে আমরা সবাই অফিস থেকে 5 দিনের মধ্যে সুন্দরবন যাব পিকনিকে। আশা করি তোমরা আমাকে হতাশ করবে না। এই যে লিডার, তুমি শোনো। আমি রিয়া ম্যাডামের কথা শুনে বললাম, জি ম্যাডাম বলেন। সবার ভালো এখন তোমার হাতে। ওরা সবাই মিলে ফাইল তৈরি করবে আর উপস্থাপন করবে তুমি। কিভাবে কি করবে আমি জানি না, তবে যদি তুমি এই কাজ করতে পারো, তাহলে আজ থেকে তোমার আর পিয়নের কাজ করতে হবে না। আর তোমার সাধারণ ডিউটি যতক্ষণ পর্যন্ত তুমি ঠিক ততক্ষণ পর্যন্ত ডিউটি করবে, এর বাইরে কিছু করতে হবে না। যদি আমাকে হতাশ করো তো আমি কি করতে পারি জানো তো? এই কথা বলে রিয়া ম্যাডাম চলে গেল। আবির শুধু বলল, তুই পারবি, আমরা জানি। এতদিন পর সবাই মিলে সুন্দরবন যাব পিকনিকে, কতটা যে ভালো লাগছে আমাদের বলার বাইরে। তুই সাহস রেখে সব কিছু করবি, বাকিটা আমরা দেখছি। এই কথা বলে সবাই কাজে লেগে গেল। তবে যাক, আমি যদি এই কাজ করতে পারি তবে আমাকে তো আর পিয়নের কাজ করতে হবে না। উনি ওনার শর্ত আবার তুলে নিয়েছেন। এটা শুনে একটু ভালোই লাগলো। সুযোগ পেয়েছি তো কাজে লাগাতেই হবে। পিঠের জ্বালা পোড়া কমছে, কিন্তু বসতে পারছি না চেয়ারে। এইদিকে সবাই মনোযোগ সহকারে কাজ করছে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। আজকে ম্যাডাম বলছে যে সবাই পিকনিকে সুন্দরবন যাবে, এজন্য সবাই কতটাই না খুশি হয়েছে। কিন্তু খুশি শুধু আমি হতে পারলাম না। যদিও আমি ওখানে যাই, তাহলে কি ম্যাডাম আমাকে মাফ করে দিবেন? কখনো না, তিনি ওখানেও আমাকে অত্যাচার করবেন। ম্যাডামের এসব টর্চার আর নিতে পারছি না। এখন আর ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে। মন চায় অন্য কোথাও চলে যাই, কিন্তু একবার গ্রাম থেকে পালিয়ে আসছি, দ্বিতীয়বার আর এই ভুল করব না। অত্যাচার আমাকে আর কত করবে? করতে থাকুক না, একদিন তো ঠিকই বুঝবে। সেদিন আমিও বুঝিয়ে দিব এই লাদেন কী জিনিস ছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু ঠিকঠাক করেছি, কিভাবে কি করব। জীবনের প্রথম কিছু করতে যাচ্ছি, একটু নার্ভাস লাগছে, তবে আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সবাই মিলে ফাইল তৈরি করে আমার হাতে দিল, আর সবাই বলল এখন ওদের ভালো মন্দ সব আমার হাতে। এজন্য আমি যেন ওদের হতাশ না করি। সবার মুখে কি সুন্দর হাসি, আর আমার কারণে এই হাসি মুখটা ওরা কালো করবে, এটা আমি কখনো হতে দিব না। দরকার পড়লে তো নিজের জীবন দিয়ে দিব, তারপরেও কাউকে আমি হতাশ করব না। আমি ফাইলটা হাতে নিয়ে দেখতে লাগলাম, তবে আশা করি এতটাও সমস্যা হবে না। এই ফাইলটা নিয়েই কাজ করছি 1 ঘন্টার মতো। এর মাঝেই পিয়ন এসে বলল, স্যার, ম্যাডাম আপনাকে ডাকছে, সবাই মিটিং রুমে আপনার জন্য অপেক্ষা করছে। আমি রেডি হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। সবাই শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি আমার মতো মিটিং রুমে চলে গেলাম। আমি ভিতরে গিয়ে সালাম দিয়ে আমি আমার কাজ করতে লাগলাম। তবে রিয়া ম্যাডাম যে এখানে ছিল সেটা আমি খেয়াল করি নাই। তবে সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছে। সবশেষে আমি শুধু বললাম, জানি না আপনারা আমাদের এই প্রজেক্ট নিয়ে কাজ করবেন কি না, তবে আমি এখানে বেশি দিন হলো কাজ করি না, ভুল তো হতেই পারে। নতুন মানুষ আমি, আর এটা আমার নিজের অফিস বলতে পারেন। এখানে আমরা সবাই একটা পরিবারের মতোই কাজ করি। ওই যে কথায় আছে না, 10 মিলে করি কাজ, না হারি না হিলাজ। আমার কথা শুনে একটা মেয়ে দাঁড়িয়ে বলল। মেয়েটার কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, ম্যাডাম কিছু মনে করবেন না, আমি আগেই বলছিলাম আমি এই অফিসের জন্য সব কিছু করতে পারি, কারণ এটা আমার নিজের অফিস। আমার পায়ে একটু সমস্যা আছে, যার কারণে বসতে পারছি না। আপনাদের সামনে বসে আমি কোনো বেয়াদবি করতে পারবো না, এজন্য বসি নাই। কেউ আবার কিছু মনে করবেন না,
যদি আমার কথায় ভুল থাকে তো মাফ করবেন। এই কথা বলে আমি বের হয়ে গেলাম। তবে রিয়া ম্যাডাম শুধু আমার মুখের উপর তাকিয়ে আছে। আমি যে এত সুন্দর করে সব কিছু উপস্থাপন করব তিনি ভাবতেও পারে নাই। মিটিং রুম থেকে বের হতে আবির এগিয়ে এসে বলল, লাদেন, সব কিছু ঠিক আছে তো? ম্যাডাম এসে তোদের জানাবে। তবে আশা করি আমার কথায় ওনারা খুশি হয়েছেন। এই কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। মাঝে মাঝে মনটাকে মানাতে পারি না যে রিয়া ম্যাডাম কেন আমার সাথে এমন করেন। এমন না গো, আমি ইচ্ছা করে ওনাকে বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে তো জোর করা হয়েছে ওনার মতোই, কিন্তু উনি আমার উপর অকারণে এভাবে রেগে অত্যাচার করছে, যেখানে আমি কোনো দোষ করি নাই পর্যন্ত। সিগারেট শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সবাই মিলে মিষ্টি খাচ্ছে, আর ম্যাডাম সবাইকে বলছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই মিলে একসাথে কাজ করার জন্য। আর আজকে অফিসের হাফ টাইম হবে, সবাই মিলে সব কিছু গুছিয়ে রেডি করো, আমরা আগামীকাল রওনা দিব। হঠাৎ করে ম্যাডাম আমার দিকে তাকালো, তবে তিনি কিছু বলে নাই আমাকে। চুপ করে উনি ওনার রুমে চলে গেলেন। আমাকে ধন্যবাদ পর্যন্ত দেয় নাই, আর আমি তো ধন্যবাদ পাওয়ার যোগ্য নই, ছোট লোক মানুষ আমি। আবির আমাকে দেখে আমার হাত ধরে বলল, বন্ধু, তুই তো ফাটিয়ে দিলি রে। আমরা জানতাম তোরে দিয়ে সব কিছু হবে। সবার পক্ষ থেকে তোরে অনেক অনেক ধন্যবাদ। নে, মিষ্টি খা। আমি হাসি দিয়ে বললাম, এই মিষ্টি তোদের জন্য, আমার জন্য না রে। আরে বেড়া, নে খা। আমি মন খারাপ করে বললাম, বাদ দে, আমি খাবো না। লাদেন, তোর হঠাৎ কি হলো? আজকে তো সবাই খুশি, কারণ আগামীকাল আমরা সুন্দরবন যাব সবাই মিলে। আমি শুধু বললাম, সবার জন্য সব কিছু হয় না। আমার জীবনে আনন্দ বলতে কিছু নেই রে। সব সময় কষ্টে আমার দিন কাটে। বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, আর এখন অফিসেও আমার সাথে এমন কিছু হচ্ছে। আমি চাই না কান্না করতে, তাও কান্না করতে হয়। এই কান্নাই হয়তো আমার একমাত্র জীবন সঙ্গী। তবে আফসোস, এই দুঃসময়ে কাউকে পাশে পেলাম না। অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। কেউ হয়তো ভাবতেই পারে নাই আমি এই খুশির দিনে কান্না করছি। আমি চোখের পানি মুছে আমি গিয়ে আমার চেয়ারে বসে গেলাম। তবে দরজার কাছে রিয়া ম্যাডামকে দেখলাম দাঁড়িয়ে আছে। তিনি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতে দেখেই তিনি ভিতরে চলে গেল। হয়তো দেখতে আসছেন আমি কি করছি। হায় রে মানুষ, আমি আমার মতো কাজ করছি। এর মাঝে রাধিকা এসে বলল, লাদেন, চল বাসায় যাই। এখনও ও তো বাসায় যাওয়ার সময় হয় নাই, আর আজকে নাকি হাফ ডে হবে। আরে চল তো, ম্যাডাম আমাদের যেতে বলছেন। আর আজকে তুই যা করলি, এমনি ম্যাডাম তোরে কিছু বলবে না। কে কি বলবে আর না বলবে তা দেখে আমি কি করব? তুই বাসায় যা, আমি এখন যাব না। আমার ডিউটি যতক্ষণ পর্যন্ত, আমি ততক্ষণ পর্যন্ত থাকব। তুই এমন কেন বলতো রাদেন? একটা কথা বলেও শুনিস না। তোর উপর আমার অনেক রাগ জমা আছে, এজন্য আমি তোরে কিছু বলার আগে তুই চলে যা এখান থেকে। এত রাগ ভালো না বাবু, বুঝটা? প্লিজ তুই যা বলছি, আমাকে আমার কাজ করতে দে। দেখ, কালকে তো আমাদের যেতে হবে, এই জন্য এখন বাসায় গিয়ে সব কিছু গুছিয়ে নিতে হবে। আমি যাই কিনা তারই বিশ্বাস নেই, তুই যা প্লিজ। চল আমার সাথে। এবার আমি জোরে বললাম, তোরে আমি যেতে বলছি না, আমার জন্য তোর অপেক্ষা করতে হবে না। তোর মন যা চায় তুই তাই গিয়ে কর, যা। রাধিকা ভয়ে আর কোনো কথা বলে নাই, চুপচাপ চলে গেল। আমি বসে বসে আমার কাজ করছি। কিছুক্ষণ পর সবাই ধীরে ধীরে চলে যেতে লাগলো। হঠাৎ আবির আমার সামনে এসে বলল, কি রে লাদেন, চল তো, আর কত কাজ করবি? আবির, একটা হেল্প করবি? বল, কি করতে হবে? আজকে সকালে কিচেন রুমে গিয়েছিলাম, বুয়া গরম পানি ফেলতে গিয়ে আমার উপর ফেলে দিয়েছিল। এখন ভালো করে বসতেও পারছি না। ডাক্তারের কাছে তো আর যেতে পারবো না, এতটাও সময় নাই আমার। তুই কোনোভাবে। বুঝেছি, আর বলতে হবে না তোরে। আমি মেসেঞ্জারে ওষুধগুলোর নাম লিখে দিব। আর বাসায় যেতে হলে হাসপাতাল হয়ে যেতে হয়। দেখি তোর কি হয়েছে, একটা পিক তুলে নেই। আবির আমার শার্ট তুলে বোকা হয়ে গেল। আবির বলেই ফেলল, তোর পুরো পিঠ লাল হয়ে আছে, এরপরেও কিভাবে কাজ করছিস? আমার কাজ তো আমাকেই করতে হবে, কেউ তো আমার কাজ করে দিবে না। তাই বলে
তুই এই অবস্থায় এই শরীর নিয়ে? থাক বাদ দে, তোরে আমি যেটা বললাম তুই সেটা কর প্লিজ। তাহলে চল দুজনে মিলে যাই। হাতে কিছু কাজ আছে, সেগুলো শেষ করে আসছি, তুই যা। ম্যাডাম তোরে কিছু বলবে না, তুই চল তো। না রে, তুই বললেও আমি যাব না। আমার কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যাব না। তুই যে কি ভাই এটাই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, থাক তুই, আমি গেলাম। আবির চলে যেতেই ভাবিও দাঁড়িয়ে বলল, সবাই তো প্রায় চলে গেছে, চলো লাদেন যাই। না ভাবি, আপনি যান, আমার কিছুটা দেরি হবে। আচ্ছা ঠিক আছে, তবে কাল কিন্তু সময় মতো চলে আসবে। যাই নাকি এটাই তো বিশ্বাস নাই ভাবি, আগে দেখি। কি বলো তুমি যাবে না? আজকে মূলত পিকনিকে যাচ্ছি তোমার জন্য। তুমি যদি ইচ্ছে করতে তো সব কিছু করতে পারতে, কারণ তখন সব কিছু তোমার হাতে ছিল। বাদ দেন ভাবি, আমি কারো খারাপ চাই না। আমার সাথে হয়তো মানুষ খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু আমি না। আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। আচ্ছা শোনো, এখন আমি কি বলি, তোমাকে যে আমাদের সাথে যেতে হবে এটা মনে রেখো। যদি না যাও তাহলে তোমার কারণে কিন্তু আমরাও যাব না। আচ্ছা ভাবি, ঠিক আছে, যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনার কথা রাখার জন্য। ভাবি যেতে যেতে বলল, শুধু চেষ্টা করলে হবে না, যেতে হবে মানে যেতে হবে, নইলে তোমাকে তোমার বাসা থেকে তুলে আনবো, এই বলে দিলাম কিন্তু। আমি হাসি দিয়ে বললাম, আপনি বললে তো আমি আপনার জন্য শত সমুদ্র পার করে চলে আসব। আমার কথা শুনে ভাবি খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। এখানে আর অফিসে কেউ নেই, আমি পিয়ন আর ম্যাডাম শুধু আছি। আমি আমার মতো কাজ করছি, তখন পিয়ন এসে বলল, স্যার আপনি এখন যেতে পারেন। ম্যাডাম বলল আপনাকে আর কাজ করতে হবে না। তোমার ম্যাডাম তো চায় আমি বেশি বেশি কাজ করি, তো আজকে তিনি আমাকে যেতে বলছেন কেন? স্যার আমি এত কিছু জানি না। ম্যাডাম বলল আপনাকে বের হতে, আর উনি যাওয়ার আগে সব কিছু একবার দেখে যাবেন। এই বলে পিয়ন চলে গেল। এখন আর বেশি সময় থাকা যাবে না। আমি আমার টেবিল গুছিয়ে যেই বের হব তখন দেখি ম্যাডাম তার কেবিন থেকে বের হলো। ওনার চোখের দিকে একবার তাকিয়ে আমি মাথা নিচু করে দিলাম। আজকাল মানুষ বুঝে মানুষের মায়ায় পড়তে হয়, যে কারো দিকে তাকিয়ে মায়ায় পড়া যাবে না। আর রিয়া ম্যাডাম তো অহংকারী একটা মেয়ে, ওনাকে আর কেউ চিনুক আর না চিনুক আমি কিন্তু ঠিকই ভালো করেই চিনি। অফিস থেকে বের হয়ে বাহিরে ঘোরাঘুরি করে বাড়িতে গেলাম। কলিং বেল দিতেই বুয়া দরজা খুলে দিল। সোফায় বসে রাধিকা আর রিয়া ম্যাডাম কি জানি প্ল্যান করছে। আমি ফোনটা হুদাই রিয়া ম্যামকে রাগানোর জন্য কানে নিয়ে বললাম, বলো বেবি। ও হ্যাঁ মনে পড়েছে, তুমি তো আজকে দেখা করতে চেয়েছিলে, কিন্তু আজকে আমি দেখা করতে পারবো না। আমার শরীরে একটা বাজে মেয়ে গরম পানি দিয়েছে, এজন্য একটু শরীর খারাপ। তুমি কান্না করো না, ঠিক আছে? আমি ঠিক হয়ে যাব। তাহলে রাখি বেবি, কেমন? ফোন কেটে পিছনে তাকিয়ে দেখি মাহি আর রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাক, তাতে আমার কি? মানুষকে আমি বলতে শুনছি, চুপ থাকলে যে কেউ তোমাকে বেশি করে মারবে। এই পৃথিবীতে চলতে গেলে নরম হওয়া যাবে না। একজন তোমাকে 2টা থাপ্পড় দিলে তুমি তাকে একটা চড় হলেও তো দিতে পারবে, আর যদি সেটাও না দিতে পারো তাহলে তোমাকে ওরা এক সময় মেরে ফেলবে। অনেক সহ্য করেছি, আর না। যতটা সম্ভব এখন থেকে আমিও দেখিয়ে দিব আমি কি জিনিস। রুমে গিয়ে বসতেই রাধিকা এসে দরজা বন্ধ করে আমার সামনে দাঁড়িয়ে বলল, তোর আবার গার্লফ্রেন্ড হলো কোথায় থেকে? আমি রাধিকার কথা শুনে কিছু বললাম না, কাপড় চেঞ্জ করতে লাগলাম। রাধিকা আবার বলল, সকালে আমি কি তোরে ইচ্ছা করে রেখে গেছি? আর কতক্ষণ ডেকেছি তুই বুয়াকে জিজ্ঞাসা করিস আমার সাথে কেন তুই কথা বলিস না? বল আমি কি করেছি? তোর উপর আমার কোনো রাগ নেই। তাহলে আমার সাথে কথা বলিস না কেন? আমার ভালো লাগে না, এজন্য বলি না। রাধিকা আমার হাত ধরে বলল, প্লিজ তুই কিছু মনে করিস না, আমার ভুল হয়ে গেছে। ম্যাডাম আমাকে টেনে নিয়ে গিয়েছিল। ভালো ম্যাডামের কাছে যা তো। প্লিজ লাদেন, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, বাদ দে। আচ্ছা দিলাম, এখন বল তোর গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে? তারপর আমি রাধিকাকে বুঝিয়ে বললাম যে রিয়া রাগানোর জন্য করেছি। সব কিছু বুঝলাম, তোর মন যা চায় তাই কর, তবে দেখিস আবার উল্টাপাল্টা কিছু করিস না। আর কত সহ্য করব বল? দেখ আমার পিঠের অবস্থা।
রাধিকা মাথা নিচু করে বলল, আমি জানি তোর সাথে কিছু একটা হয়েছে, কিন্তু ম্যাডাম যে এমন কিছু করবেন আমি ভাবতেও পারিনি। আসার সময় ওষুধ কিনে নিয়ে আসছিলাম। আমি রাধিকার হাতে মলমটা দিয়ে বললাম, একটু পিঠে দিয়ে দে, এখন একটু ঘুমাবো। আমার কথা মতো রাধিকা তাই করলো। রাধিকা রুম থেকে বের হওয়ার আগে বলে গেল, সব কিছু আমি রেডি করে রাখবো নে, তুই কিন্তু রেডি হয়ে থাকবি সকালে। রাধিকা চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। রাতে আমি আর রুম থেকে বের হই নাই। রাধিকা রুমে খাবার দিয়ে গিয়েছিল। আমি বলছি না আমি রিয়া ম্যাডামের মুখটাও পর্যন্ত দেখতে চাই না। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো ফোনের শব্দে। আমি ফোন রিসিভ করে বললাম, কে? ওপাশ থেকে জোরে জোরে চিৎকার দিয়ে বলছে, কুত্তা 1 ঘন্টা ধরে ধরে রাখছে, সবাই রেডি হয়ে অপেক্ষা করছে তোর জন্য, আর তুই এখনো ঘুমাস। তাড়াতাড়ি রেডি হ বলছি। রাধিকা আমি যাব না, তুই যা। আর আমি রিয়া ম্যাডামের সাথে কোথাও যেতে চাই না। দেখ লাদেন, এমনি অনেক দেরি হয়ে গেছে, প্লিজ এমন করিস না। ম্যাডাম বলছে অফিসের একজন কেউ না গেলে তিনি বাস ছাড়বেন না, যেতে হবে মানে যেতেই হবে। আমি যাব না, ওনার সাথে বলে দে। প্লিজ বন্ধু, আমার এভাবে বলিস না, আমি তোর পায়ে পড়ি, আমার জন্য চল। যাব না, যা। তুই দরজা খুলে রেডি হ প্লিজ। ফোন কেটে দিয়ে দরজা খুলে দিলাম। রাধিকা অনেক বোঝানোর পর রেডি হলাম। আর আমার ব্যাগ রাধিকা আগে থেকে রেডি করে রাখছিল। ও জানতো যে আমি যেতে রাজি হব না। রেডি হয়ে বাসা থেকে বের হতেই, তুই তো ম্যাডামকে খারাপ বলিস, দেখ ম্যাডাম আমাদের যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছেন। ভালো তো, তাহলে তুই যা গাড়ি দিয়ে। তুই যা মানে? আমি কি একা একা যাবো নাকি? সাথে তো তুইও যাবি। আমি যদি মরেও যাই তাও তো ম্যামের গাড়ি দিয়ে যাব না। দেখ লাদেন, মজা করিস না, এমনি অনেক সময় চলে গেছে, সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে। একজন মানুষের দেরি তো হতেই পারে। দেখ, কথা বলে এখন সময় নষ্ট করা যাবে না, তুই গাড়িতে উঠে বস। আমি গাড়ির দরজা খুলে দিয়ে বললাম, তুই ওঠ আগে। রাধিকা গাড়িতে উঠতেই আমি গাড়ির দরজা লাগিয়ে বললাম, তোর কি মনে হয় আমি রিয়া ম্যাডামের গাড়ি দিয়ে যাব? আমি যদিও মরে যাই তাও তো যাব না। ড্রাইভার, তুমি ওকে নিয়ে যাও তো, আমি আসছি। এই কথা বলতেই ড্রাইভার চলে গেল। আমি একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসের সামনে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেল। গিয়ে দেখি সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি রিক্সা থেকে নামতেই রিয়া আমার দিকে এগিয়ে এসে বলল, কিরে ছোট লোকের বাচ্চা, তোর কি যাওয়ার ইচ্ছা আছে নাকি? সবার সামনে রিয়া ম্যাডাম আমাকে ছোট লোকের বাচ্চা বলল। তাও আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো এটা চিন্তা করছে আমার চাকরি চলে যাবে দেখে আমি ওনাকে কিছু বলছি না। আজকে যদি আমি কাগজে সাইন না করতাম তাহলে কোন দিন ওনাকে লাথি মেরে চলে যেতাম। সাইন করে তো ফেসে গেছি। থাক, এসব কথা এখন আমি আর না বলি। আমাকে অপমান করছে, আমার শরীরের কোনো অংশ তো আর কমে যায় নাই। বলতে থাকুক না, দেখি কতক্ষণ পর্যন্ত বলতে পারে। আমি দাঁড়িয়ে আছি দেখে ম্যাডাম আবার বলল, কিরে ছোট লোকের বাচ্চা, তোর কি যাওয়ার ইচ্ছা আছে নাকি? নাকি তুই আমাদের আরও 1 ঘন্টা লেট করাবি? এটা মনে রাখিস, তোর থেকে কিন্তু সময়ের দাম আছে। কোথায় থেকে যে আসে ওরা, এটাই আমি বুঝি না। ওদের তো দেখতেই মন চায় না আমার, ঘৃণা করে একদম। ছি ছি, ছোট লোকের বাচ্চা। আমাকে যা কিছু বলতো আমি না হয় সহ্য করে নিতাম, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কথা বলছে, এজন্য আমি রেগে বললাম, ম্যাডাম ছোট লোকের বাচ্চা বলবেন না কিন্তু, নইলে কিন্তু খুব খারাপ হবে। রিয়া ম্যাডাম আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, তাই নাকি রে ছোট লোকের বাচ্চা, কি করবি তুই আমার? আমার রাগ দেখে আবির দৌড়ে এসে আমাকে আটকিয়ে বলল, লাদেন থাম বলছি, কি করছিস তুই? আবির তুই আমাকে ছাড়। ওই শালির বাচ্চা শালি আমাকে ছোট লোক বলে। ওই হালি, তোর কিসের এত অহংকার রে? আমার আসল রূপ তো দেখিস নাই। এমন কিছু করব না, সমাজে আর মুখ দেখাতে পারবি না। তোরে যদি এখান থেকে তুলে নিয়ে যাই কে আটকাবে রে? তোর কোন বাবা আছে তুই তাকে ডাক দেখি। কি আর করবি, আমার চাকরি খেয়ে আমাকে জেলে দিবি? শর্ত অনুযায়ী যদি তুই আমাকে জেলে দিস, অন্তত পুলিশরা আমাকে তোর মতো অপমান করবে না। হয়তো একবেলা লাঠি দিয়ে মারবে, তাও তো অপরাধ করবে না।
তুই যদি আমাকে একটা চট দিতি তাও আমি কিছু বলতাম না, কিন্তু আমার বাবা মার নাম ধরে গালি দিলি। আমার বাবার গ্রামে যা আছে তোর তো মনে হয় এক কোনাও নেই। এই শহরে একটা অফিসের মালিক হয়ে নিজেকে খুব বড় মনে করিস না। তোরে তুলে নিয়ে গিয়ে মরতে আমার একটু সময় লাগবে না, কেউ কিছু বলতে পর্যন্ত পারবে না। আর তোর এত বড় কলিজা, আমার বাবা মাকে নিয়ে কথা বলিস, জিভ টেনে ছিঁড়ে ফেলবো, চিনিস আমাকে? রাগে এক প্রকার আমার শরীর কাঁপছে। আবির শক্ত করে আমাকে ধরে আছে যেন আমি ম্যাডামকে কিছু না করি। ম্যাডাম তো আমার কথা শুনে ভয়ে এক কোণায় গিয়ে দাঁড়িয়ে আছে, আর সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে। কেউ ভাবতে পারে নাই যে আমি এতটা রেগে যাব। আবির আস্তে করে বলল, বাদ দে না বন্ধু, উনি হয়তো বুঝতে পারে নাই। কে বুঝতে পারে নাই? উনি বুঝতে পারে নাই? তোরে কে বলল? উনি তো সুযোগ পেলে আমাকে একদিন মেরে ফেলবে দেখিস, আর বলিস বুঝতে পারে নাই। লাদেন প্লিজ রাগ করিস না, চল সবাই আমাদের দেখছে। আমি এবার মন খারাপ করে বললাম, আচ্ছা আবির, আজকে যদি তোর বাবা মাকে নিয়ে কেউ বাজে কথা বলতো তাহলে তোর কেমন লাগতো বল? তোর বিষয়টা আমি বুঝতে পেরেছি, ম্যাডামের পক্ষ হতে আমি সরি বলছি, বাদ দে প্লিজ। আবিরের হাত ছাড়িয়ে বললাম, তোরা যা, আমি যাব না। উনি নাকি আমাকে ছাড়া একাই যেতে পারবে, তো তোরা সবাই যা, আমি যাব না। এই কথা বলে আমি সামনের দোকানে গিয়ে সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। রাধিকা সবাইকে বলছে, আপনারা সবাই গিয়ে ভেতরে বসেন, আমি ওকে নিয়ে আসছি। রাধিকা আমার কাছে এসে বলল, মাথা ঠান্ডা হয়েছে সাহেব? দেখ, তোর জন্য আমি এখানে আসছি, আর এখন কতগুলো কথা শুনলাম। তুই বুঝি ম্যাডামকে কম কিছু বললি? ও, তুই যে ম্যাডামের পক্ষ নিয়ে কথা বললি, ঠিক আছে, ভালো। দেখ লাদেন, আমি তো এটা বলতে চাই নাই, প্লিজ তুই কিছু মনে করিস না, আমাদের সাথে চল প্লিজ। আমি যাব না, তুই যা। তুই সব কিছুর মাঝে কেন বেশি বেশি করিস? রাধিকা আমার হাত ধরে বলল। সিগারেট নিচে ফেলে বাসের দিকে যেতে লাগলাম। সবাই আগে থেকেই বসে আছে, তবে আজকে একটু খুশি খুশি লাগছে নিজেকে, কারণ ম্যাডামকে ইচ্ছে মতো বকা দিতে পারছি। আহা, কতটা যে ভালো লাগছে এটা আমি জানি। মনে হচ্ছে একটু হলেও ওনাকে অপমান করতে পারছি। আমি আগেই বলছিলাম, যদি তুমি আমাকে 2টা থাপ্পড় দিতে পারো, আমি একটা হলেও তো দিতে পারবো নাকি? আর এমন না গো, আমার হাত পা নাই যে আমি শুধু মার খাবো। বাসে উঠতেই রাধিকা গিয়ে আবিরের পাশে বসে গেল। এখন বাসে একটা সিটই খালি আছে, সেটা হলো ম্যাডামের পাশে। আমি তো বাবা উনার পাশে কখনো বসবো না। আমি দাঁড়িয়ে আছি দেখে রাধিকা বলল,